আসন অলঙ্কৃত করবার জন্য। আমাদের আজকে কলকাতা নিউ আলিপুর শারদাশ্রমের শারদাশ্রম বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নিগ্ধা দাস স্বামীজি সম্পর্কে বক্তব্য রাখেন। কাজেই আমি স্নিগ্ধা দাসকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এখনকার কার্যসূচি অনুসারে কলকাতা শ্রী শারদাশ্রম বালিকা বিদ্যালয় নিউ আলিপুর সেখানকার ছাত্রী স্নিগ্ধা দাসকে আমি অনুরোধ করছি উনি যেন মঞ্চে এসে ওনার বহুমূল্য কথাগুলি সকল ছাত্রছাত্রী এবং উপস্থিত গণনীয়দের উদ্দেশ্যে বলেন। আমাদের এবারকার এসো এসো বীর মম, তোমারও পথ চেয়ে আছে প্রদীপ জ্বালা। আজি পরিবে বীরাঙ্গনার হাতে, দৃপ্ত ললাটে সখা বীরেরও বরণ মালা। আমরা ঈশ্বরের কথা অনেক বলি, অনেক শুনি, জানি যে ঈশ্বর ছাড়া আমাদের গতি নেই। আজ আমি যে এখানে দাঁড়িয়ে আছি তাও ঈশ্বরের জন্য। আমি যে আজ নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, তাও তার জন্য। কিন্তু আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, নাদাত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু, অজ্ঞানেন বৃতং জ্ঞানং তেন মুচ্ছন্তি জান্তব। পরমেশ্বর কারো পাপ, কারো পুণ্য, কারো কোরবানি কিছুই গ্রহণ করেন না। এই অকৃতি অধমের এই বিশাল জগতে, এই বিশাল পৃথিবীতে যেখানে এত মহান মানুষ জন্মগ্রহণ করেছেন ইতিমধ্যেই, সেখানে আমার প্রয়োজন পড়ল কেন? এই মূলগত অস্তিত্বের প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি এখানে বিবেকানন্দের সম্বন্ধে কিছু বলার স্পর্ধা করছি। থেকে ছুঁড়ে দিলে খিলখিল করে হেসে ওঠে। আসলে মানুষ জন্মলগ্ন থেকে সুঠাম সিরতারার মানুষ। জীবনের ঘা গায়ে লাগতেই শামুকের মতো নিজেদের খোলসের মধ্যে গুটিয়ে নিই আমরা। ভালো খারাপ সবকিছু থেকে সেফ সাইড হওয়ার জন্য জায়গা খুঁজি। বিবেকানন্দ বলেন, মানুষের মধ্যে আগে থেকেই যে শক্তি বিরাজমান তাকে স্মরণ করাও। তুমি সব পারো, কখনো না বলো না, কখনো পারি না বলো না। তোমার মধ্যে সব শক্তি বিরাজমান, তুমি স্বয়ং ব্রহ্ম, তুমি অনন্ত স্বরূপ, তুমি সর্বশক্তিমান। তুমি যাকে পাপ বলো তা তোমাতে নেই। জীবনের এই যে ফুল ট্যাঙ্ক ফিউয়েল দিয়ে দেন, আমাদেরকে পুণ্যবান বলেন। আমি যেমন তেমন ভাবে স্বামীজি আমাকে স্বীকার করেন। একেই গীতাতে জ্ঞান যোগ বলেন, যেখানে আমি বুঝি আমি কিন্তু পূর্ণ শুদ্ধ স্বরূপ, জগতে আমার প্রয়োজন আছে। আমরা কর্মী, যারা 10টা 5টার কাজ করি, গায়ে গতরে খাটি, কর্মই আমাদের একমাত্র প্লেগ্রাউন্ড। আমাদের কর্ম করতে হবে। অথচ গ্লোবাল ওয়ার্ক স্পেস 2022 সালে একটা রিপোর্ট বেরিয়েছিল। সেই রিপোর্টে লেখা হচ্ছে, এই জগতে যত চাকুরিজীবী কর্মী আছে তাদের মধ্যে 60% কর্মক্ষেত্রে একেবারে ইমোশনালি ডিট্যাচড। কাজে যেতে তাদের ভালো লাগে না। আর 19% অবস্থা ওই একেবারে আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা, না গেলেই ভালো হয়, সকালবেলা না ঘুম থেকে উঠলেই যেন ভালো হয়। বিবেকানন্দ কি বলছেন সেখানে? বলছেন, তুড়ি বাজাও, ভেরি বাজাও, ব্যান্ড বাজাও, বেরিয়ে যাও, কর্ম করতে হবে তোমাদের। প্রার্থনা করছেন জগৎ জননীর কাছে, that you may die the hero's death in the field of battle. জীবনের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যু হোক তোমাদের।
এই হচ্ছে গীতার কর্মযোগের পার্সনিফিকেশন। জীবের গগনভেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মোছাতে, পুত্রহীনার প্রাণে শান্তি দিতে, দরিদ্র অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করে তুলতেই আমাদের জন্ম হয়েছে। অথচ আমাদের মনে রাখতে হবে, কর্ম করার পরেও কর্মণ্য কর্ময়া পশ্যেদ কর্মণি চ কর্ময়া স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্তঃ কৃতঃ ন কর্মকৃত। যিনি প্রশান্ত একচিত্ত, কর্ম করেও নিজের কাজের উপর হাম্বড়া ভাব যার নেই, তিনিই বুদ্ধিমান, তিনি সন্তুষ্ট হন। আর এই সন্তোষই আমাদের উপার্জন। অথচ যত আমার বাড়ির স্কোয়ার ফিটটা বাড়ে, যত চশমার রিমটা পলিশড রিগাল হয়, সোনার মতো চকচকে হয়, গায়ের জামাটা ব্র্যান্ডেড হয়, তত হৃৎপিণ্ডটা বেশি ঢিপ ঢিপ করে, ব্লাড প্রেশারটা বেশি ওঠানামা করে। বিবেকানন্দ বলেন, এই সবের কারণ, মানুষের যত দুঃখ যন্ত্রণা, তার কারণ মানুষ নিজেই। কারণ ওই যে স্বামীজি বলছেন, ইফ আই হ্যাভ টু চুজ বিটুইন অল হার্ট অ্যান্ড নো ইন্টেলেক্ট অ্যান্ড অল ইন্টেলেক্ট নো হার্ট, আই চুজ দ্য ফার্স্ট। যদি পূর্ণ হৃদয় শূন্য বুদ্ধি আর পূর্ণ বুদ্ধি শূন্য হৃদয়ের মধ্যে আমাকে বাঁচতে দেওয়া হয়, তাহলে আমি প্রথমটা বাঁচব। মহৎ হৃদয় হতে হবে। যেদিন রাস্তার পাশে পড়ে থাকা উলঙ্গ শিশুটার দিকে তাকালে হৃৎপিণ্ডটা বেশি ঢিপ ঢিপ করবে, রাস্তার পাশে বসে থাকা ভিখারি বুড়ি মাটার দিকে তাকালে ব্লাড প্রেশারটা বেশি ওঠানামা করবে, সেদিন আমার সব অসন্তোষ মিটে যাবে। আমি ভালো থাকব, শান্তিতে থাকব, সুন্দর থাকব। অনেন্দ্র কুমার দত্ত বিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয়কে আমরা অনেকেই হয়তো নাম শুনেছি। তাকে বিবেকানন্দের রাজযোগ গ্রন্থটি পাঠিয়েছিলেন। তারপর থেকে সারা জীবন সেই গ্রন্থটি তার প্রিয় হয়ে থাকে। সেখানে বিবেকানন্দ লিখেছেন, নিজের আত্মপ্রকৃতি, অন্তঃপ্রকৃতি যে জয় করতে পেরেছে, নিজের মনকে যে বশীভূত করতে পেরেছে, তা জগৎ তার দাস হয়ে গেছে। গীতার রাজযোগের পার্সনিফিকেশন এই। অথচ আমরা একদিন হাত ডাক করে নিজেদের ধ্বজা উড়িয়ে বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ করে মানুষের সেবা দিতে যাই, কিন্তু পরের দিন রাস্তার পাশে ভিখারিটাকে শুয়ে পড়ে থাকতে দেখলে নাকে রুমাল চাপা দিয়ে সরে যায়। বিবেকানন্দ বলেন, আমি সেই দেবতার পূজারী, অজ্ঞানে যাকে ভুল করে মানুষ বলে ডাকে। সব মানুষকে তার মতো করে স্বীকার করে, মানুষের প্রতি ভক্তির ঘট স্থাপন করে তার পূজা করতে হবে। কিভাবে? তার জন্য নৈবেদ্যে অন্ন সাজিয়ে দিয়ে, তার গায়ে আমার যতটুকু আছে তা দিয়ে পোশাক জড়িয়ে দিয়ে, সেই হবে দেবতার পূজা। এইভাবে ভক্তিযোগের পৌরোহিত্যে বিবেকানন্দকে আমার নিত্যদিন প্রয়োজন হয়। তাই আজ থেকে, আজ যারা প্রথম শুনলাম বিবেকানন্দের কথা, আর আগে থেকে যারা জানতাম বিবেকানন্দের কথা, তারা তার পথে চলে, তার পথটাকে একটু দেখে ধরে থেকে নিজে আরও একটু ভালো হতে পারছে কিনা, ভালো থাকতে পারছে কিনা একটু পরখ করে বাজিয়ে দেখবেন। ঠাকুরমা স্বামীজির কৃপায় আমি গ্যারান্টি দিতে পারি, নিজে একটু ভালো থাকতে পারবেন, সংসার সামলে আরো সবটুকুকে, জগৎটুকুকে সুন্দর করতে পারবেন আপনাকে দিয়ে। স্বামীজি যেমন বলছেন, সেই কথা দিয়ে শেষ করি। আমাদের তো যুদ্ধ চলছে পৃথিবীতে, রোজ সংসারে ঝগড়া, ঝামেলা, অশান্তি, তার মধ্যেও আমরা দাঁড়াতে পারি, সুন্দর হতে পারি কিভাবে? বিবেকানন্দ বলছেন, দ্য স্টার্স আর ব্লটেড আউট,
Clouds are covering clouds. It is darkness vibrant, sonant. In the roaring, whirling wind that the souls of million lunatics just loose from the prison house. Wrenching trees by the roots, sweeping all from the path. The sea has joined the fray and swirls up mountain waves to reach the peachy sky. The flash of lurid light reveals on every side thousand shades of death, begrimed and black, scattering plagues and sorrows, dancing mad with joy. Come, O Mother, come. For terror is thy name, death is in thy breath, and every shaking step destroys a wall forever. Thou time, the all-destroyer, come, O Mother, come. আমাদের সবার হৃদয় মন্দিরে সেই পরমেশ্বর প্রতিষ্ঠিত হন। গোলপাট রামকৃষ্ণ মিশনের কারেন্ট সেক্রেটারি সম্পাদক মহারাজ স্বামী সুপর্ণানন্দজির মুখে একটা কথা শুনেছিলাম, বড় ভালো লেগেছিল সেই কথাটা। তিনি বলেছিলেন যুবদের প্রতি, আমাদের মতো যুবদের যাদের অনেক জ্বালা আছে, তাদের বলেছিলেন তোমরাও কিন্তু ঈশ্বর হতে পারো। তোমাদের জন্য ওই রকম একটা মন্দির তৈরি হতে পারে। কিভাবে? ঈশ্বরের মতো কাজ করলে। ঈশ্বর আমাদের সবার কথা শোনেন, আমাদের শুধু দিয়ে যান। আমাদের কাছে কিন্তু কোনোদিন ভগবান এসে কিছু চান না। আমি যেদিন সেরকম হতে পারবো, সেদিন আমার জন্য ওরকম একটা মন্দির তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ওই যে বলা হয় উদ্ধারাত আত্মনো আত্মনাম, সকলের ভালো হোক। অনেক ধন্যবাদ। জয়তু বিবেকানন্দ। শুধু কলকাতা থেকে আগত স্নিগ্ধা দাসকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এত সুন্দর করে স্বামীজি সম্পর্কে খুব কম কথায় অথচ সমস্ত দিককে তুলে ধরেছেন। স্বামীজির রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগকে তুলে ধরেছেন। তারপরেও তিনি গীতা থেকে অসংখ্য সুন্দর বাণী এনে আমাদের সেই কৃপকে উপহার দিয়েছেন, যাতে আমাদের অন্তরাত্মায় অতি সহজে আকৃষ্ট করে আমাদের অন্তরের যে দূরীভূত জ্বালা তা অনেকাংশ মিটিয়ে দিয়েছে। এই সুন্দর পরিবেশনার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এবারে আরো একজন বক্তব্য রাখবেন গোয়ালপাড়া রামকৃষ্ণ মিশনের থেকে আগত তনুশ্রী সরকার। আমাদের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা তনুশ্রী সরকারের এই স্বামীজির উপর রচিত কথাগুলি খুব মন দিয়ে শুনবে এবং নিজেদের পাঠেও করে রাখবে। And I am from a young Sevika of Ramakrishna Seva Ashram, Golpara. As I stand here today, I would like to present a speech on Swami Vivekananda, a renowned philosopher, scholar and writer. In this speech on Swami Vivekananda, we will talk about his life, preaching, contribution towards Indian society and youth. Swami Vivekananda was an Indian Hindu monk and a key figure in the introduction of Indian philosophies of Vedanta and Yoga to the Western world. He was one of the most successful influential missionaries of Vedanta to the Western world. He was one of the most successful and influential philosophers and social reformers in his contemporary India. Indian Nobel laureate poet Rabindranath Tagore suggested to study the works of Swami Vivekananda to understand India. He also told, in Vivekananda there was nothing negative but everything positive. In last 1 century, hundreds of
scholarly books have been written on Swami Vivekananda, his works and his philosophies in different languages. Sister Nivedita, who was a disciple and a friend of Swami Vivekananda, wrote 2 books. The Master as I saw him and Notes of some Wanderings with Swami Vivekananda. The first one was published in 1910, as the second one was published in 1930. No speech on Swami Vivekananda is complete without mentioning his immense contribution towards Indian society. Swami was a patriot, one who preached national consciousness lying dormant in each Indian's mankind. He preached principles, divinity of the soul, harmony among religions, oneness of existence, and the non-dual nature of God. Arise, awake, and stop not till the goal is reached. Swami Vivekananda popularized this slogan in the late 19th century by getting inspiration from Katha Upanishad. This message of his was an exhortation to the world and to shake off all the hypnosis and slow. Swami Vivekananda believed that service to mankind should be selfless, as service to mankind was to service to God. So Swami Vivekananda said about you, act on the educated young man, bring them together and organize them. Great things can be done by great sacrifices only. No selfishness, no name, no fame, yours or mine, nor my master's even. Work, the idea, the plan, my boys, my brave, good souls to the wheel, put your soldiers. His mantra for the youth is evergreen. Until you can trust yourself, you cannot trust Allah or God. Every year since 1985, the government observes 12th January as National Youth Day. India is one of the youngest nations in the world with 65% population under 35 years of age. Swami Vivekananda once said, whatever you think that you will be. If you think yourself weak, you will be. If you think yourself strong, you will be. With this, I would like to conclude my speech by saying that Swami Vivekananda led an inspiring life. His entire life devoted to public services, serving humanity and upliftment of society. So we should inculcate his teachings in our life and try to be a better human beings and citizens. Thank you. সুন্দর কথাগুলি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেদের জীবনের পাথেয় করে রাখবে। তার জন্য তোমাদের ডাকা হয়েছে। এখানে আশ্রমের কর্তৃপক্ষবৃন্দ এবং অন্যান্য সভ্যবৃন্দ, শ্রীরামকৃষ্ণ ঠাকুরমা স্বামীজির ভাবানুরাগী ভক্তবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তোমরা একটু টিফিন খাওয়া হয়েছে? সবার তো হয়েছে? একটু চঞ্চল আছে মনে হচ্ছে। এখন যতটা খাওয়া হয়েছে, এখন বন্ধ করে দাও কিছু সময়, এরপরে খাবে, ঠিক আছে? এখন প্যাকেট বন্ধ করে দাও, একটু সময় সোজা হয়ে বসো। এটা কি জেনারেটরে চলছে? হ্যাঁ, কোনো আওয়াজটা ওটা বেশি আসছে, ওই দেখছিলাম কি কারণে। আচ্ছা, এই নন্টে ফন্টে, এই যে চুপচাপ বসে, এখানে এসে কথা এখানে বসে। আচ্ছা, এখানে তোমরা আসা যাওয়া করো? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ক্লাস 1 এর কারা আছে হাত তুলে দেখি। 1 2 কারা আছে হাত তুলো, হাত নামাও। 3 4 4 কেউ নেই। 5 নামাও। 6
নাও 7, 8, 9, আচ্ছা নাও 10, নাও 11, আচ্ছা 12, আচ্ছা ঠিক আছে 12 এর ঊর্ধ্বে যারা এই পড়াশোনার মধ্যে আছে হাত তোলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বাহ, সবাই প্রায় ছাত্রছাত্রী। ঠিক আছে, এইটা আজকে ইউথ কনভেনশন হিসেবে ডাকা হয়েছে, যুব সম্মেলন, তাই তো? আচ্ছা বাংলা বুঝতে পারছো সবাই? অসুবিধা নেই তো? আচ্ছা এখন এই যে বোন একজন বললো, তারপরে আরেকজন বললো, তোমরা সবাই শুনেছো। এখন তোমরা জানো অনেক, আমি একটু কথা বলবো যেটা তোমাদের জীবনে কাজে লাগবে, একটু ব্যবহারিক জীবনে। ধরো তুমি অসুখ হয়েছে তোমার, তুমি ডাক্তারের কাছে গেলে, অসুখের কথাও বললে, তোমাকে কিছু ঔষধও লিখে দিলে, ঔষধ তুমি নিয়েও আসলে, মাথার কাছে রেখে শুয়ে পড়লে, রোগ ভালো হয়ে যাবে? কি করতে হবে? খেতে হবে। আমি এখন কিছু খাওয়ার কথা বলবো যেটা তোমাকে জীবনে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, করবে তো সবাই? ঠিক তো? যদি করবে তাহলে বলবো, হ্যাঁ করবে। আচ্ছা দেখো, তোমরা ভালো মানুষ হবে, ভালো ছাত্র হবে, আর তোমরা, আমি বলছি ভালো মানুষ হবে, তোমরা কি মানুষ নয়? মানুষ তো? যারা ডাক্তার হয় তারাও মানুষ, সব ডাক্তার মানুষ, সব ডাক্তার মানুষ। যে ডাক্তার বিনা পয়সায় চিকিৎসা করবে না, যে ডাক্তার একটা রুগীকে জানতে জানতে মেরে ফেলবে, তাকে ডাক্তার বলবে? মানুষ ডাক্তার বলবে? হ্যাঁ? যে প্রফেসর বা যে মাস্টারমশাই একটা গরিব ছেলে বলে তাকে নোট দেবেন না, পড়াবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না, তাকে সবসময় বকুনি দেবেন, সেই মাস্টারমশাইকে মানুষ মাস্টার বলবে? বলবে না। কেন? তার তো দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা সব আছে, তাহলে তাকে কেন বলবে না? কেন বলবে না? তার ব্যবহার মানুষের মতো নয় বলে, তাই তো? মানুষের মতো, মানুষ মানে সবাইকে ভালোবাসবে, আপনার করে নেবে। মানুষ যদি মানুষ হওয়ার জন্য চেষ্টা না করে, সে তাহলে মানুষ হবে না, এবং সে ওই জায়গায় দাঁড়াবেও না। সে পশু হয়ে যাবে, দানব হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে। তাকে লোক সবাই ঘৃণা করবে। হ্যাঁ, কিন্তু সেই মানুষ যদি চেষ্টা করে, সে দেবতা হতে পারে, ভগবান হতে পারে, সবাই তাকে শ্রদ্ধা করবে, সবাই তাকে মনেও রাখবে, তাই তো? এই যে যারা কথা বলছো তারা বাড়ি চলে যেতে পারো। এই যে চলো চলো চলো, এদিকে এসো, এখানে বসো, তুমি যাও, ওইখানে যাও, দিদির কাছে যাও, ওইখানে হচ্ছে একটা ফাঁকা আছে, ওখানে বসে থাকো। মানুষ হতে হবে, আর তুমি যদি মানুষ হওয়ার চেষ্টা করো, মানুষের জায়গায় নয়, দেবতা হয়ে যাবে, ভগবানও হয়ে যাবে। এই মানুষ হওয়ার জন্য কি করতে হবে? কিছু জিনিস করতে হবে। ধরো ব্যবহারিক জীবনে, ধরো আমরা এই যে রথ নিয়ে কতগুলো জায়গায় যাচ্ছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বেশ কতগুলো জায়গায় যাচ্ছি। ছেলেদের কাছে যখন প্রশ্নের কথা বলা হয়, তারা ঘুরে ফিরে একটা কথাই বলে, কি ব্যাপার যে স্বামীজি অনেক কিছু করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, তাকে জগৎ জুড়ে লোক মানে, আমার তাতে কি হয়ে গেল, তাই না? আমি ছাত্র, কি করে আমার পড়াশোনায় মন বসবে, সেটা কি স্বামীজি কিছু বলেছেন? আমি কি সেটা করে আমার জীবনে ভালো করতে পারি, ভালো পড়াশোনা করতে পারি, ভালো ছাত্র বা ছাত্রী হতে পারি, এই সংক্রান্ত কিছু বলেছে কিনা? তোমাদের মনে আশা করি এই প্রশ্ন, তাই না? তো দেখো, ভালো পড়াশোনা করার জন্য কি দরকার হবে? পড়াশোনা করার জন্য কি লাগে? ভালো ভালো বই লাগে, ভালো জায়গায় লাগে, তাই তো? হ্যাঁ, কি দিয়ে পড়তে বলে? বাড়ির লোকজন বলে না, এটা দিয়ে পড়, এটা দিয়ে খা, এটা দিয়ে খেলাধুলা কর, এটা কি? হ্যাঁ, মন দিয়ে পড়, মন দিয়ে খেল, এইসব বলে না? মন দিয়ে বলে তো, মন দিয়ে পড়াশোনা কর। এই যে মন দিয়ে বলেন, এখন এই মনটা কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তো? কি দিয়ে শুনছো?
কান একটা কি ইন্দ্রিয়, হ্যাঁ? কটা ইন্দ্রিয় আমাদের? 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই তো? এগুলো হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় 5টা আছে, হ্যাঁ? ওই যে হাত, পা, এগুলো সব, কথা বলছি, এগুলো সব কর্মেন্দ্রিয়, হ্যাঁ? এই কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয় মিলে মোট 10টা ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় বাইরে থাকে, আর ভেতরে একটা ইন্দ্রিয় আছে যেটাকে বলে অন্তর ইন্দ্রিয়, সেটার নাম মন। এই মন না থাকলে এই বাইরের 10টা ইন্দ্রিয়র ক্রিয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুমি শুনতেও পাবে না, তুমি দেখতেও পাবে না, তুমি আমার দিকে তাকিয়ে থাকতে পারো, মন অন্যদিকে ঘুরঘুর করতে পারে, তাই তো? তাহলে এই মনটাকে এই বাইরের ইন্দ্রিয়গুলোর সঙ্গে জুড়তে হবে, তবে তুমি দেখতে, শুনতে, বলতে পারবে। এরপরে তাহলে ভেবে দেখো এই মনটা কি এবং শরীরে কোথায় আছে। শরীরে কোথায় আছে খুঁজে খুঁজে দেখো, তুমি ধরতেই পারছো না। বায়ুকে কি দেখা যাচ্ছে? বায়ুকে দেখা যাচ্ছে না, তা বলে কি তুমি বলবে বায়ু নেই? বায়ুকে কি করা যাচ্ছে? অনুভব করা যাচ্ছে, তাই না? ঠিক তেমনি মনকে আমরা ফিল করি, অনুভব করি। মন আমাদের আছে এবং সেটা না থাকলে কিছু আমরা করতে পারছি না। এই মনকে বলা হয় ইন্টারনাল ইনস্ট্রুমেন্ট, অন্তঃকরণ। কর্ম মানে ইনস্ট্রুমেন্ট। এখানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইরকম 4টি জিনিস আছে যেটার দ্বারা আমরা আর সব কিছু করে থাকি। এই মন এত চঞ্চল, একটা দুষ্টু বান্দরের সঙ্গে উদাহরণ দিয়েছে স্বামীজি। হ্যাঁ, তোমরা জানো গল্পটা? শুনবে নাকি? এখন বান্দর তোমরা দেখেছো সবাই? এখানে আছে নাকি? নেই? বান্দর নেই? কোথায় আছে? কোথায় বান্দর আছে? এখানেই ঘুরঘুর করছে। বান্দর খুব শান্ত না, গাছে যখন বসে থাকে ধ্যান করে, জানো? হ্যাঁ, বান্দর দেখেছো বান্দর ধ্যান করতে? দেখেছো? সে দেখেছে। বান্দর এরকম চলে থাকে, খুব চঞ্চল করে, তাই না? খুব চঞ্চল বান্দর। এখন এইরকম একটা চঞ্চল বান্দরে যদি কি করা হয়, একটা দুষ্টু লোক ছিল, তাকে একজন দুষ্টু লোক তাকে মদ খাইয়ে দিয়েছে, তো সে বান্দরটার অবস্থা কি হবে? আরো চঞ্চল হয়ে যাবে। এখন এইরকম একটা দুষ্টু বান্দরকে আবার বিছে কামড়েছে, তার অবস্থা কেমন হবে? সে আরো চঞ্চল হয়ে যাবে। বলছে না, ওর থেকে আরো ঔষধ আছে। ওই বান্দরকে মদ খাইয়ে দেওয়া হয়েছে, বিছে কামড়ে দিয়েছে, আবার ওই বান্দরকে বাঁদরের মাথায় একটা ভূত চেপেছে, তো কি রকম অবস্থা হবে? সে বান্দর খুব চঞ্চল হয়ে যাবে, তাই না? তো প্রত্যেকটা কারণও আছে। এই যে উদাহরণ দিয়েছেন না, দেখো আমাদের মন তো এমনিতে চঞ্চল, ওই রকম চঞ্চল মনে বিষয় মদিরা পান করি আমরা। বিষয় মানে কি? টাকা, পয়সা, ধন, দৌলত, আরো যা কিছু সম্পত্তি আমাদের মন সেগুলোকে নিয়ে ভাবতে থাকে। এগুলো নিয়ে ভাবে আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার ভালো ভালো মোবাইল আছে, আমার ভালো জামা কাপড় আছে, ভালো ভালো বই আছে। এইগুলো আমার জিনিস, আমার করতে করতে তখন কি হচ্ছে, এইগুলোর প্রতি মন আমার আকৃষ্ট হচ্ছে। সেই জন্য বিষয়ের প্রতি যদি মন থাকে, মন আর স্থির হবে না, সব সময় ওইগুলো নিয়ে ভাবতে থাকবে। এখন এইরকম তো গেল, তারপরে বিছে কামড়ানো মানে কি? বিছে কামড়েছে মানে ঈর্ষা। হ্যাঁ, ঈর্ষা করছে কিরকম ভাবে? আমি কেন ওকে পাচ্ছি না, ওর থেকে ফার্স্ট হতে, কেন ওকে হারাতে পারছি না, আমার কেন ওটা নেই? তখন তাকে কি করে আরো নিচে নামানো যায় তার আর চেষ্টা করে যাওয়া হচ্ছে। তো এইরকম ভাবে ঈর্ষা নামক নিশ্চিত আমাকে দংশন করছে, সবসময় কামড়াচ্ছে। তো সেই জন্য আমার মন ওগুলো নিয়েও ব্যস্ত আছে। এরপরে ভেবে দেখো কি চেপেছিল মাথায়? ভূত চেপেছিল, তাই তো? এইরকম ভাবে আমাদের মাথায়ও ভূত চাপে। কিরকম ভূত? অহংকার। হ্যাঁ, আমি জানিস ক্লাসে ফার্স্ট হই, আমি জানিস আমি খুব নাচ জানি, খুব গান জানি, আমি আমার বাবা গ্রামের মুখ বড় একজন কেউ কেটা। হ্যাঁ, সেই জন্য আমার কি হচ্ছে, আমার মন ওইগুলো নিয়েই ব্যস্ত আছে। সেই জন্য মন আর স্থির হচ্ছে না। আমার উদ্দেশ্য কি ছিল? মনটা একটা বিষয়ের প্রতি বসানো। সে বিষয়টা কি? পড়াশোনা। সেই পড়াশোনাটার প্রতি আমি দিতে পারছি না। এখন যদি আমি চাই পড়াশোনার প্রতি মন দেবো, এই জিনিসগুলো থেকে আমাকে মনকে তুলতে হবে। তুলে কিভাবে বসাবো? প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলা বসতে হবে। হ্যাঁ, কোথায় বসবে? তোমার পড়ার জায়গায়, বা তোমার যদি একটা নির্জন ঘরের মধ্যে একটা নির্জন ঘর থাকে, কারোর বাড়ি যদি ঠাকুর ঘর থাকে ভালো, না থাকে তো কোনো অসুবিধা নেই, তুমি যেখানে পড়তে বসো সেইখানে সোজা হয়ে বসবে। হ্যাঁ, বসে
চোখ বন্ধ করো। এখন এখানে এত আওয়াজ আসছে যে তোমাদের একটু বসাও ভাবছি যে তখন ওই দিকেই যাবে আওয়াজ। ঠিক আছে, তাতেও তোমরা সোজা হয়ে একটু বসো। ওকে একটু অন্য চেয়ারে বসতে দাও। তুমি ওই যে ওই চেয়ার ফাঁকা আছে, যাও তাহলে বসো ওই দিকে। যেটা সোজা হয়ে বসো, বুঝেছ? হ্যাঁ, এবার চোখ বন্ধ করো। হ্যাঁ, চেষ্টা করেও চোখ খুলবে না। যারা ভালো মানুষ হতে চাও চোখটা বন্ধ রেখে দাও এখন থেকে। যতক্ষণ না আমি খুলতে বলছি খুলবে না। চোখ বন্ধ করে যা যা বলবো শুনতে থাকো। এই চোখ একটা দুষ্টু লোক, এ সব সময় এটা দেখে ওটা দেখে কত রকম ভেতরে দেখে ভাবতে থাকে। সেই জন্য চোখটি বন্ধ রাখো। দেখো এই সময় তোমার মন কোথায় যাচ্ছে তুমি ঘুরে ঘুরে দেখো। যেদিকে যাক ওই দুষ্টু মনটাকে আমার এই কথাটার উপরে নিয়ে আসো। ওখানে মেশিনের আওয়াজ হোক বা ওখানে এরা কি খাইয়েছে কি করে খেতে দেবে না দেবে ওসব ভাবা দরকার নেই। তবে একটু জেনে রাখো আর কিছু খাওয়ার ব্যবস্থা নেই, যেটা ছিল দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, চোখ বন্ধ করেছো। এরপরে আমি একটা কথা বলবো, স্বদেশ মন্ত্র। আশা করি তোমরা অনেকেই জানো। সেটা আমার সঙ্গে সঙ্গে বলবে, এত জোরে জোরে বলবে যেন এই মেশিনের আওয়াজ ছাড়িয়ে যায়। এখানে ইকরাবাড়ির লোকজন দূর পর্যন্ত যেন শুনতে পায়। ঠিক আছে, জোরে জোরে বলবে স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো। সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। যে যে কথাগুলো বলা হলো, যার যেটুকু মনে আছে একটু সোজা হয়ে ভাবতে থাকো। নড়বে না, বডি নাড়ালেই সমস্যা। মন আছে, তারপরে মনটাকে তুমি দেখতে পারো, না হলে শরীর প্রতি মন চলে যাবে। এত ছটফট করছে না,
শরীর স্থির হলে তারপরে মন স্থির হবে। সেই জন্য বলা হয় অন্নময় কোষ, এটা হচ্ছে অন্নময় কোষ শরীর, তারপরে ভেতরে আছে মনোময় কোষ, মন আছে, তারপরে মন শান্ত। হ্যাঁ, অন্নময় কোষ, মনোময় কোষ, তারপরে প্রাণ শান্ত হবে। দেখো আমাদের এত ছটপট না, এত দ্রুত আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেই জন্য আমাদের মন স্থির হয় না। সেই জন্য শ্বাস প্রশ্বাসটা একটা রিদিম অনুযায়ী দিতে হয়। হ্যাঁ, যে দেখবে খুব শান্ত, তার ব্রিদিং একটা সিস্টেমেটিক হয়, এবং খুব স্লো যায়, খুব স্লো পড়ে, আবার খুব স্লো যায়। এটার দিকেও খেয়াল রাখবে যে রেগে তো আমরা যখন রেগে যাই তখন শ্বাস প্রশ্বাস দিতে পড়ে না। সেই জন্য কখনো রাগও করতে নেই, কখনো রেগে যেতে নেই। বিপরীত পরিস্থিতি হলেও শান্ত থাকতে হয়। আর যদি রাগ উঠেও যায় সেখান থেকে দূরে চলে যেতে হয়। আর বড়দের কথা শুনে চলতে হয়, যেমনটি বলেন তেমনটি করা উচিত। না হলে কি হবে, বড়রা হয়তো একরকম বলবে, তুমি আর একরকম করবে, তখন আরো বেশি রাগ হয়ে যাবে। তুমি যেটা চাইছো আশা করো না সেটা সবসময় পাবে। যে পাচ্ছ না মনে করো তোমার ওটা প্রয়োজন নেই, যদি তুমি ওটা পেয়ে যাও তাহলে তোমার জীবনের বিপদ হতে পারে। সেই জন্য বড়রা দিচ্ছেন না বা তুমি পাচ্ছ না। যদি এইটা করতে শেখো তাহলে অনেক বড় হবে। আমরা তো সবাই বড় হতে চাই, আমাদেরকে এখন আমরা সবাই কিন্তু ওই ছোট্ট লতানো গাছের মতো। একটা লতানো গাছ যদি থাকে, কিছু একটা অবলম্বন না পেলে সে উপরে উঠতে পারে না, তাই না? সেই জন্য বেড়া করে দেওয়া হয়, কিছু একটা কাঠি দিয়ে দেওয়া হয়, বা সেই ছোট গাছ যখন থাকে তাকে একটা বেড়া দিয়ে দেওয়া হয় যাতে করে ছাগল টাগল না খেয়ে নেয়, তাই না? আমরা এরকম এখন ছোট আছি। তোমরা কি ছোট না বড় হয়ে গেছো? এখন তোমরা কিন্তু ছোটই আছো। সেই জন্য মা বাবার অধীনে থাকতে হয়। দাদা যদি থাকে, বাড়ি যারা বড় থাকে, দাদু ঠাকুমা, তাদের কথা শুনে চলতে হয়। না যদি শুনে চলো, দেখবে অনেক ছাগল আছে, তারা তোমাদেরকে মুচড়ে খাবে। তোমরা একদিন বুঝতে পারছো না। এখন যখন তোমাদের ছাগল খেয়ে নেবে তখন তুমি দেখবে যে হায় রে, আমি কি করলাম, কি বিপদে পড়লাম। সেই জন্য এখন খুব সাবধান থাকতে হয়। পরিবেশের চারিদিকে এত ছাগল ঘোরাফেরা করছে না, সব ওই নরম গাছ দেখলে ধরতে, সেই জন্য সাবধান থাকতে হয়। আর বড়দের বলে থাকলে একটা গন্ডি থাকে, বেড়া থাকে। তুমি এবার বড় হয়ে যাও, গাছ যদি বড় হয়ে যায়, সেই গাছে যদি হাতি বেঁধে দেওয়া হয় তখন সে গাছের কিছু ক্ষতি করতে পারে? ক্ষতি করতে পারে। আমরা যেদিন বড় হয়ে যাব সেদিন আমরাও স্বাধীনতা পাবো, তখন আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। সেই জন্য এখন থেকে খুব সাবধান থাকা ভালো। আর বিশেষ করে তুমি হয়তো বাবা মা সাবধান করছেন, অন্যরা সাবধান করছে, সে তার থেকে বড় কথা আমার মনকে কে সাবধান করবে? আমার যে মন এত চঞ্চল, সব সময় এটা এখানে যাব, ওখানে যাব, এটা খাবো, এটা দেখবো, ওটা শুনবো, এইরকম করতে থাকে। সেই জন্য এই মনকে শান্ত করার জন্য বাইরের কোনো পরিবেশ তোমাকে সাহায্য করতে পারবে না। তোমাকে তোমার মনকে তোমাকে দিয়েই করতে হবে। সেই জন্য যখন সকালে তুমি মনঃসংযোগ করতে বসতে যখন বলা হলো, তেমনি করে বসে তুমি একটা মন দিয়ে আর একটা মনকে দেখবে তোমার মন কোথায় কোথায় যাচ্ছে। হ্যাঁ, তুমি প্রতিজ্ঞা নেবে, সংকল্প নেবে যে আমি খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না, কাউকে কষ্ট দেব না। বলবে তো? যদি বলো, সকালে এটা তো বলে দিয়ে তুমি দিনের দিনচর্চা শুরু করেছো, যখন তুমি যা কিছু অন্যান্য দিনের মতো করতে আজও করছো, করতে করতে দেখলে কাউকে কষ্ট দেওয়া হয়ে গেল, একটা হয়তো মিথ্যা কথা বলে ফেলেছো, একটা হয়তো খারাপ জিনিস দেখে ফেলেছো, অন্যান্য দিনের মতো আজকে কিন্তু ওটা হবে না, আজকে একটা অন্য জিনিস হবে। তুমি দেখবে কি হবে বলো তো? তোমাকে ভেতর থেকে কেউ যেন বলছেন যে তুমি না সংকল্প নিয়েছিলে, তুমি খারাপ কথা বলবে না, কাউকে কষ্ট দেবে না, তুমি তো কষ্ট দিয়ে ফেললে, তুমি তো খারাপ জিনিস দেখে ফেললে, তাহলে তোমার সংকল্প রাখা হলো না। কিন্তু হাল ছাড়া যাবে না। সন্ধ্যাবেলা আবার যখন তুমি মনঃসংযোগ করতে বসছো, তখন তুমি ওই মনটাকে দিয়ে আবার ওই মনটাকে প্রশ্ন করো, সকালে তুই যে সংকল্প নিয়েছিলি কতগুলো রাখতে পেরেছিস? হিসাব করে দেখবে যেগুলো তুমি খারাপ করেছিলে পট 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 মনে এসে যাচ্ছে, যেগুলো ভালো করেছিলে সেগুলোও মনে এসে যাচ্ছে। এরপরে তুমি তার পরের দিনের জন্য আবার সংকল্প নেবে, আমাকে আরো ভালো হতে হবে, আমাকে ভালো হতেই হবে। আমি যদি ভালো মানুষ না হই তাহলে আমার দ্বারা অনেক কাজ করা যাবে না। তোমরা তো অনেক বড় হতে চাও, অনেক কাজ করতে চাও না, অনেকের জন্য জীবন উৎসর্গ করতে চাও। হ্যাঁ, এই দেখো যে তোমরা এখানে আছো, অনেক অনেক গৃহত্যাগী লোকজন আছেন, তাদের সঙ্গ তোমরা করো, তারা দেখো না কত কাজ করছেন।
তাদের মতো হতে ইচ্ছা হয় না? ধরো কারোর নাম করছে অনেকে, তাদের মতো ইচ্ছা। আমরা সবাই কিন্তু চাই আমাকে দেখুক, আমাকে মানুক, জগৎ সংসারে আমাকে সবাই স্মরণীয় বরণীয় করে রাখুক। কিন্তু আমরা জানি না আমরা কি করলে সকলের কাছে প্রিয় হব। সেই প্রিয় হতে গেলে আমার ভেতরটাকে আগে ভালো করতে হবে। সেই ভেতরটাকে ভালো করা মানে কি? নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আত্মসম্মানের সহিত। তোমাদের একটা সম্মান আছে না সবার? তোমাদের একটা মূল্য আছে, মূল্য আছে তো? হ্যাঁ, ভ্যালু আছে তোমাদের। কিরকম? ক টাকা দাম তোমাদের? কার ক টাকা দাম? কারোর 5 টাকা, কারোর 10 টাকা, কারোর 100 টাকা, কারোর 1000 টাকা, এরকম দাম নাকি? বাজারে প্রত্যেক জিনিসটার দাম আছে না? আলুর যেমন হয়তো 5 টাকা 10 টাকা কিলো, এরকম আছে পেঁয়াজের দাম আছে, মানুষের একটা দাম আছে, তাই না? কত টাকা দাম? একজন মানুষের কত মূল্য জানো? দাড়ি পাল্লা দেখেছো? পাল্লাতে যে মাপে, একদিকে হয়তো বাটখারা দিয়ে দিলেন, একদিকে কিছু সবজি টবজি দিলেন, এমন করে না? একজন মানুষকে যদি একদিকে রেখে দেওয়া হয়, আর একদিকে পৃথিবীর যত ধন সম্পদ আছে তার একদিকে যদি রেখে দেওয়া হয়, তাহলে ওই মানুষের ভার সব থেকে বেশি হবে। মানুষ বলছি কিন্তু এই 2 হাত 2 চোখ 2 কান থাকলেই তাকে শুধু মানুষ বলবে না, তাই না? প্রথমে বলছিলাম মানুষ হতে গেলে কি করতে হবে? ভালো হৃদয় হতে হবে, সবাইকে যেন ভালোবাসতে পারে, আপনার করে নিতে শেখে। এইরকম মানুষ পাল্লার একদিকে যদি রেখে দেওয়া হয়, পৃথিবীর আর যত ধন সম্পদ আছে, তাহলে সে মানুষকে কেউ চিনতে পারবে না তাহলে কোনোদিন। কি বুঝতে পেরেছো? তাহলে তোমরা সবাই সেই রকম মানুষ হবে, যাতে করে তোমার একটা এই যে মূল্য আছে, এই মূল্যবোধ তোমার যেন সব সময় থাকে। আর তোমরা কারা বলো তো? তোমরা সবাই দেবতা, তোমরা সবাই ভগবান, তোমাদের মধ্যে অনন্ত শক্তি আছে। এই শাস্ত্র এই কথাই বলে, অমৃতস্য পুত্রা বলে তোমাদেরকে। হ্যাঁ, আমাদেরকে সবাইকে সেই কথাই বলে। আমরা সেই অনন্ত শক্তির অধিকারী, আমাদের মধ্যে প্রচুর শক্তি আছে, অথচ আমরা জানি না বলে। হ্যাঁ, ধরো একটা প্রদীপের মধ্যে যে আগুন আছে, যা তার যে শক্তি, ধরো একটা ঘরে আগুন লেগে গেছে, সেই আগুনের শক্তি, দুটোর মধ্যে একদিক থেকে দেখলে সব সমান শক্তি আছে না? ওই প্রদীপের আগুন তো আজকে ঘরটাকে আগুন লাগিয়েছে না, তাই না? কিন্তু দেখে মনে হচ্ছে যেন ওর বাইরে প্রচুর শক্তি, কিন্তু ওর মধ্যেও যা আছে সবার মধ্যে তাই আছে। সমুদ্রের তোমাকে 1 বাটি জল নিলে সেই জলের মধ্যে যা গুণ আছে, সমুদ্রের সমস্ত জলের মধ্যে সেই গুণ আছে। আমরা প্রত্যেকে এক একজন আলাদা আলাদা মনে হচ্ছে, কিন্তু আমাদের এক একজনের মধ্যে যে শক্তি আছে সবার মধ্যেও সেই শক্তি আছে। একজন মানুষ সে যত বড় কাজ করেছেন, আমিও চেষ্টা করলে সেই কাজ করতে পারি, আমিও পারবো, আমরাও পারবো। আমরা সফল হতে পারি না কেন? আমরা আমাদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে যথোচিত ব্যবহার করার জন্য যথোচিত যত্রবান হই না বলিয়াই আমরা বিফল হই। আমরা তাহলে চেষ্টা করবো কিভাবে এই ভেতরের শক্তিকে আমাদের প্রকাশ করা যায়, বিকাশ করা যায়। আমাদের প্রথমে প্রকাশ করতে হবে, তারপরে বিকাশ করা। আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে নিরন্তর। সবাই চেষ্টা করছে, ধর আমরা মনে হচ্ছে আমরা ঘর বাড়ি ছেড়ে সেই রকম ভাবে আছি, আমরাও চেষ্টা করছি কি করে আমরা আরো ভালো হতে পারি, সবার জন্য কি করে কাজ করতে পারি। যারা ছাত্র তোমরাও চেষ্টা করছো, তোমরা ছাত্র হয়েও আজ থেকে কিভাবে শুরু করবে, তোমরা মনে মনে ভাববে যে হ্যাঁ এই যে হ্যাঁ কথা এখন বলে নাও, পরে আর সময় পাবে না। তাহলে সংকল্প নিতে হবে তো নাকি? কথা বলবে না, সংকল্প নয়, এখন থেকে একটাও কথা বলবে। তারপর পরে পরে বাড়ি থেকে যা নেবে বলেন, হ্যাঁ এখন যা বলে যাবেন আমরা একটু করে সব ভুলে যাবো। ভুলে গেলে তো তাহলে কি হলো? এখন থেকে ভাবতে হবে যে আমরা ভালো মানুষ হবই হব। তার জন্য কত লোক কত কিছু করে না, তাই না? আমরা দেশ সেবা করব, অন্যের সেবা করব, নিজেকে মানুক গণুক এটা চেষ্টা করব, ভালো ছাত্র হবো, ভালো ছাত্রী হবো, অথচ আমাদের কোনো চেষ্টা নেই। তাহলে কি করে হবে? পরীক্ষার হলে আমি নকল করি, তাই না? এদিক থেকে তাকাই ওদিক থেকে তাকাই, দেখে লিখে দিই, তাহলে লাভটা কি হলো? তাহলে কি আমি ভালো মানুষ হতে পারবো? আজ থেকে আমি ছোট্ট আকারে চুরি করা শুরু করছি, চুরি করে এটা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে গেলে আমি দেখবো যে স্যারেদের ফাঁকি দিচ্ছিলাম, ফাঁকি দিয়ে চুরি করছিলাম, বাড়িতে এসে মা বাবাকে ফাঁকি দেবো, তারপরে গ্রামের লোককে ফাঁকি দিয়ে একটা কিছু চুরি করবো, তারপর দেশের লোককে ফাঁকি দিয়ে একটা চুরি করবো, বড় চোর হয়ে যাবো। একদিন ধরা পড়বে, একদিন জেলে নিয়ে যাবে, তারপরে গিয়ে পেপারে বেরোবে, ওখানে বেরোবে, তখন মনে হবে আরে আমি চোর হলাম কেন? আমি তো হতে চাইনি কখনো, আমি তো সবসময় চেয়েছিলাম ভালো মানুষ হবো। কিন্তু তুমি ভাবতে পারছো না পরীক্ষার হলে ওইখান থেকে চুরি করাটা শুরু করেছিলে।
হ্যাঁ? আমরা আগে কোনো কিছুটা ভাবছি, চিন্তা করছি, কারোর সঙ্গে আলোচনা করছি বা নিজের সঙ্গে নিজে আলোচনা করছি, তারপরে সেই কাজটা করে ফেলছি, তাই না? এতে তোমরা আজকে যে এখানে এসছো, এই আশারূপ যে কাজটা, এই কাজটা কি তোমরা হঠাৎ করে এসে লড়লে? তোমরা কেউ বলেছিল, কারোর কাছ থেকে কারোর কাছে শুনেছিলে, সেটাকে নিয়ে চিন্তা করেছো, ভেবেছো, ইচ্ছা করেছো যে না যাই, কি হয় দেখি। এই যে আশা, ভাবা, চিন্তা করা, কথা বলা, এসে পড়েছো, কাজ হয়ে গেছে। এই কাজটার পেছনে এতগুলো জিনিস তোমার আছে, তাই না? এই কাজটা যদি বারবার করতে থাকো, বারবার আশ্রমে আসা যাওয়া করছো, ভালো কথা শুনছো, শুনতে শুনতে তোমার কি হবে? একটা অভ্যাস হয়ে যাবে, ভালো কথা শোনা, ভালো কথা বলা, ভালো একটা অভ্যাস হয়ে যাবে তোমাদের। তখন তোমরা কি করবে? একটা ভালো মানুষ হবে, চরিত্রে ভালো চরিত্রের অধিকারী হবে। তখন তোমাকে দিয়েই ভালো ভালো কাজ হবে, তুমিও সেমনি ভাবে ভালো কাজ করবে, তাই তো? তাই করবে। তাহলে একটা সব এখনই কিন্তু বললাম, তোমাদের খাতা কলম আছে নাকি কাছে? না যদি থাকে মনের খাতাটা খুলে ফেলো, লিখে নেবো, মনে রাখবে তো? ঠিক আছে। প্রথমে কি বললাম? ইচ্ছা। কোনো কিছু কাজ করলে ইচ্ছা লাগছে, সেটার উপরে চিন্তা করছো, করছো তো? তারপরে সেটা নিয়ে নিজের সঙ্গে নিজে বা অন্য কারোর সঙ্গে কথা বলছো, আলোচনা করছো। তারপরে কি করছো? কাজটা বারবার করছো, তারপরে কাজ হয়ে গেল। কাজটা বারবার করছো, কাজটা বারবার করলে সেটা কি হয়ে গেল? অভ্যাস হয়ে গেল। অভ্যাসটা প্রবণতা হয়ে গেল, প্রবণতার সমাহারই চরিত্র। মনে থাকবে তো? ইচ্ছা, চিন্তা, ভাবনা, কথা বলা, কাজ করা, অভ্যাস করা, প্রবণতা, চরিত্র। হ্যাঁ, তাহলে ভালো চরিত্রের অধিকারী হতে গেলে এতগুলো জিনিস করতে হবে। তুমি বাবা এতগুলো করবো কখন? যখন থেকে, এখন থেকে শুরু করতে পারো। এবং যা কাজ করছো খারাপ হলে এক্ষুনি সেটাকে বাধা দাও। কারণ তুমি জেনে নিয়েছো আজকে তুমি যে চরিত্রের অধিকারী, অতীতের ফল। ভবিষ্যতে আমি ভালো হবো বলে শুরুটা এখন থেকেই করতে হবে। যে যে জায়গাগুলো চিন্তা আসছে, কাজ করছো, ভাবছো, অভ্যাস যেটা হয়ে গেছে, সেটাকে এক্ষুনি পরিবর্তন করতে হবে, তবে তুমি ভালো চরিত্রের অধিকারী হবে। ঠিক আছে? আমি কিন্তু পরে প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে প্রাইজ এসে গেছে। না হলে কি হবে? শাস্তির ব্যবস্থা হতে পারে। কিরকম শাস্তি সেটা পরে বলবো। তাহলে কি কি বললাম? ভালো চরিত্রের অধিকারী। এখানে ব্যক্তিত্বের বিকাশ করার জন্য তোমাদের ডাকা হয়েছে, তাই তো? এখন অনেক ইংরেজিতে বড় বড় কথা দিয়ে বলা হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, হ্যাঁ, তারপর 3C ক্যারেক্টার, কনফিডেন্স, হ্যাঁ, কনসেন্ট্রেশন, এসব বলা হয়। 3H এর ডেভেলপমেন্ট, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, এসবের বিকাশ করতে হবে। এখন এগুলো যে কিভাবে করবো, এতগুলো আমি যে কথা বললাম না, এগুলোই তোমাকে ওখানে গিয়ে বলা হয়। এখন অনেকে ভাবে যে ব্যক্তিত্বের বিকাশ করতে গেলে মনে হচ্ছে বেশ সোজা হয়ে দাঁড়াতে হবে, পোশাক ভালো করতে হবে, চুলগুলোকে এরকম ভাবে কাটতে হবে, এদিকে একবার নেই তো যে বড় বড়, হ্যাঁ, পা ছেঁড়া প্যান্ট করতে হবে, এইরকম ভাবে ঘুরলেই আশা করি আমাকে খুব ভালো বলবে, এমনটা কিন্তু একেবারেই নয়। তোমার ওয়েট, নিজের যে যেটা, নিজের ক্ষমতাটা তুমি রাখতে পারছো না। তুমি যদি হেলে হা হা হো হো করতে থাকো সবসময়, তুমি নিজের ওয়েটটা নিজেই বজায় রাখছো না, তো লোক তোমাকে কি করে সম্মান দেবে? এই জন্য নিজেকে কখনো দুর্বল করবে না, নিজের আত্মসম্মান নিজে বজায় রাখবে। তুমি এমন কিছু করবে না লোক তোমাকে যা নয় তা করে বলে পালাতে পারে। ঠিক আছে? তোমাকে যদি কেউ অসম্মান করে কথা বলে, তোমার ভেতরে সেই যেন শক্তি থাকে, সিংহ সাহসিকতা থাকে, এইরকম ভাবে ভাববে যে আমাকে কেউ অসম্মান করে পালাবে, তার ঘাড়ে কতক্ষণ মাথা থাকে আমি দেখে নেবো। এইরকম ভাবে আত্মসম্মান নিয়ে বাঁচবে, তাহলে দেখবে তোমাকে কেউ অসম্মান করতে পারবে না। একটা ঘটনা বলি, স্বামীজি একবার জাহাজে হয়ে বিদেশ থেকে ফিরছিলেন। তো কি হয়েছে, জাহাজ সব ইংরেজ ছিল ভর্তি। ওই সময় ভারতের নামে যা নয় তা করে গালমন্দ করছেন, নিন্দা করছেন। স্বামীজি অনেকক্ষণ ধরে শুনছেন। হঠাৎ স্বামীজির সঙ্গে দু একজন গুরু ভাইও ছিলেন। হঠাৎ স্বামীজি রেগে গিয়ে উঠে ওই ইংরেজের কলারটা ধরেছেন, ধরে বলছেন, আর একটা যদি ভারতের নামে নিন্দা করো তো এই জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেবে। আর জানো তো এই এখন সমুদ্রের জল তোমাকে বাঁচানোর কেউ আসবে না, আর এখানে হিংস্র জলজন্তুরা আছে, টুকরো টুকরো করে খাবে। তখন সে বেটা তো ভয় পেয়ে গেছে, দিয়ে ভয়ে কোথায় যে লুকালো, আর কতদিন জাহাজে ছিলেন সে আর স্বামীজির ধারে কাছেও আসেনি। তো পরবর্তীকালে যখন জাহাজ থেকে নেমেছেন, তখন তার গুরু ভাই স্বামীজিকে বলছেন, স্বামীজি আপনি এইরকম দুঃসাহসিকতা দেখাতে গিয়েছিলেন কেন? ইংরেজ তো জাহাজে ভর্তিই ছিল, আর আপনাকে তো ওরা ধরে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দিতে পারতেন, আপনি কেন এইভাবে গিয়েছিলেন, এই দুঃসাহসিকতা দেখাচ্ছিলেন? স্বামীজি কি বলেছিলেন জানো? বলছেন
তুমি একজন বাড়ির এক তরতাজা তরুণ ছেলে, 18 বছরের একটা তরতাজা ছেলে, তুমি দেখছো তোমার মায়ের নিন্দা করছে কেউ একজন, তুমি কি করবে তখন? বাহ, খুব ভালো, প্রশংসা করবে তার, না শুনে তুমি চুপচাপ চলে যাবে? কি করবে তখন? তোমার শরীরে যত ক্ষমতা আছে তুমি চেষ্টা করবে না ওর একবার মানে মারার জন্য? হ্যাঁ, দেখে নেবে যে ওর কত ক্ষমতা আছে। হয়তো সে বহু বলবান হতে পারে, যা হতে পারে, তোমার মধ্যে যা ক্ষমতা আছে তাকে একবার বুঝে দেওয়ার চেষ্টা করবে না? দেখছি ওর ঘাড়ে কতক্ষণ মাথা থাকে, করবে কিনা? বলছেন আমি ভারতবর্ষকে আমার মা বলে মনে করি, আমার মায়ের নিন্দা করে চলে যাবে, আমি ছেড়ে দেবো? বুঝেছো? এই হচ্ছেন স্বামীজির ভারতবর্ষ, স্বামীজির মা। হ্যাঁ, আমাদের সবাইকে এইরকম ভাবে আত্মসম্মান নিয়ে বাঁচার কথা স্বামীজি বলেন, স্বামীজি এইরকম ভাবে স্বপ্ন দেখেন। আমরা সবাই যদি এরকম ভাবে হই, ভারত মায়ের সম্মান আগে পরে দূরের কথা, তোমার মায়ের সম্মান তুমি রক্ষা করো, তুমি নিজের সম্মান বজায় রেখে সবসময় চলো। রাস্তায় এমন ভাবে তুমি চলবে না, হা হা হো করতে করতে, বা এমন পোশাক করবে না, এমন কিছু করবে না যাতে করে লোক তোমাকে নিন্দা করে, ঠাট্টা করে, লোক তোমাকে অবজ্ঞা করে, আর তুমিও লোককে এইভাবে অসম্মান করে কথা বলবে না, সবাইকে সম্মান দিয়ে চলবে। তাহলে দেখবে একদিন তোমাদের একটা পরিবারও যেমন উন্নত হচ্ছে, গ্রাম উন্নত হবে, দেশ উন্নত হবে, তখন রাষ্ট্র উন্নত হবে, তখন দেখবে জগৎ আবার আমাদের জগতের কাছে আমাদের ভারত আবার শ্রেষ্ঠ আসন নেবে। তো এটার জন্য বাইরে বেশি চিৎকার চেঁচামেচি হয়ে হট্টগোল করার দরকার নেই, ভেতর থেকেই আমাকে সেই জিনিসটা নিয়ে আসতে হবে। দেখবে অনেক কোথাও একটা যদি ফুল ফোটে, সুন্দর ফুল, ভ্রমণকে গিয়ে কি সেই ফুল খবর দেয় যে আমি ফুটে গেছি, আয় আমার মধুটা নিয়ে যা? ভ্রমণ ঠিক খুঁজতে খুঁজতে ওখানে যাবে। আমাদের মধ্যে যদি ভালো জিনিস কিছু থাকে, জগৎ আমাকে সম্মান দেবেই দেবে, এবং লোকের সেটা প্রয়োজন পড়বেই, সেটা নিয়ে কোনো ভাবনার দরকার নেই। সেই জন্য আমরা ভেতর থেকে ভালো হওয়ার চেষ্টা করি, আর আনন্দ পাওয়ার চেষ্টা করি, ভালো ছাত্র হওয়ার, ভালো ছাত্রী হওয়ার, এবং ভালো দেশ গঠন করার জন্য আমরা মনের প্রাণে সেই চেষ্টা চালিয়ে যাই। তোমরা আসলে সেই চেষ্টাই করো, অথচ আমাদের পারিপার্শ্বিক যারা আছেন তাদেরকে দেখে মনে হচ্ছে যেন আমরা আর পারবো না। হাল কখনো ছেড়ো না, তোমরা পারবেই পারবে। একজন যেটা পেরেছে আমরা সেটা পারবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো হও, হবে তো? এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করো, তারপরে যদি কিছু না থাকে আমি প্রশ্ন করবো, উত্তর দিতে পারো কিনা দেখি। ঠিক আছে? দেখি, বলো, কিছু প্রশ্ন থাকলে বলো। তাহলে কাগজগুলো দাও তো, প্রশ্নের কাগজ। আচ্ছা, ও তো গোল পার্কে থাকে, ও সব বলে দিবে ফটাফট করে। গোল পার্কে থাকো তুমি? হ্যাঁ, ওখানে কাছাকাছি। হ্যাঁ, ও তো বললো। হ্যাঁ, আপনি বলবেন। আচ্ছা, দাঁড়ান। আর দেখি ছেলেদের মধ্যে থেকে 3H, হ্যাঁ, 3H, ঠিক আছে, বলো। ওদের দিকে তাকিয়ে। হার্ট, 3H, তিনটের বিকাশ সুষমভাবে দরকার, তাহলেই ভালো মানুষ হতে পারবে। হেড মানে কি? বুদ্ধি, মাথায় বুদ্ধি থাকে, বুদ্ধির বিকাশের দরকার। সেই বুদ্ধির জন্য কি করা দরকার? ধরো তোমার দেহটাকে, হ্যান্ড হচ্ছে হাতের প্রতি, শরীরটা সব সুস্থ করার জন্য, সবল করার জন্য কি করতে হবে? কি করতে হবে? শরীরটা সুস্থ করার জন্য তুলে কাউকে নিয়ে যেতে পারছো না, একটু রোদ হয়েছে তো তুমি রোদে বেরোতে পারছো না, ঠান্ডা পড়েছে তো তুমি একবারে গেছো কাবু হয়ে, তো তাহলে লাভটা কি হলো? তিনটের বিকাশ দরকার। স্বামীজির দিকে তাকিয়ে, স্বামীজি কি এরকম করে কখনো থাকতে দেখেছে? হ্যাঁ, দেখেছো বলে সিংহ সাহস করে, দেখে রথের মানে সামনে স্বামীজির দুদিকে দুটো সিংহ আছে, পেছনে দুটো সিংহ আছে, তাই না? এই হচ্ছে তার প্রতি নির্ভীক হও। কখনো যারা স্বামীজির কাজ করবে তারা কখনো ম্যানম্যানে পিটবিনে হবে না। হ্যাঁ, এরকম দৃষ্টি থাকবে একবার সোজা। হ্যাঁ, এরকম ভাবে চলবে। জল খাবে তো আর গলা কি 3H মানে কি হলো? প্রথম একটা কি? হেড। প্রথম একটা এই কত জোরে আওয়াজ হচ্ছে না, এই কারণে সবাই শুনতে পায়। প্রথম একটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। প্রথম একটার জন্য কি পুষ্টির দরকার? বুদ্ধির জন্য। বুদ্ধির পুষ্টিটা কি? হ্যাঁ, বুদ্ধিকে কি পুষ্টি দিতে হবে? একটু বই পড়তে হবে, ভালো ভালো বই, ভালো ভালো ভাব, ভালো ভালো চিন্তা দেবে। হ্যাঁ, আর বুদ্ধির ব্যায়াম করা কি ব্যায়াম? বুদ্ধির ব্যায়ামটা কি করবে? ধ্যান করবে, মনঃসংযোগ করবে। কখন করবে?
সকাল সন্ধ্যা তো করবেই, যখন সময় পাবে তখনই করবে। এখন করতে পারবে? আমি যে কথা বলছি চোখ খোলা থাকতে পারে, চোখ খোলা রেখেও ধ্যান করা যায়। চোখটা খোলা রেখে আমার দিকেই তাকিয়ে থাকে। বডিকে নাড়াবে না, বলো বদগুণ বলো বা যা কিছু বলো, বাড়ির লোকজন যে খারাপ বলে তোমরা এতদিন ভেবেছো আমরা ভাবি, ওটা নয়। পরিবেশের দ্বারা কেউ ভালো মানে ইয়ে নয়, খারাপ নয়, সবাই ভালো। আমার ভেতরের মনটাই যত দোষ, ও সব সময় আমাদেরকে ওই খারাপ পথ দেখায়। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে হেড হলো হ্যান্ড। হ্যান্ডের জন্য কি, হ্যান্ড কার প্রতীক বলছিলাম? শরীরের প্রতীক, তাই তো? এর পুষ্টির জন্য কি দরকার? শরীরের পুষ্টির জন্য হ্যাঁ, শরীরের পুষ্টির জন্য কি দরকার? খাদ্যের দরকার। কিরকম খাদ্য? প্রতিদিন মাছ মাংস খাওয়া। হ্যাঁ, কি হ্যাঁ, যেটুকু খাবে সন্তোষ ভাব নিয়ে খাবে আর রুটিন মেনে খাবে। ঠিক আছে? আর কি করতে হবে? শরীরটাকে সুন্দর রাখতে হলে ব্যায়াম করতে হবে। হ্যাঁ, দুবেলা করবে, না হলে একবেলা করবে। 5 মিনিট করে শুরু করো, 5 মিনিট 10 মিনিট। কে কে ব্যায়াম করো নিয়মিত? একটু হাত তুলে দেখি। আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা করো না করবে, কিরকম করবে আমরা তো জানি না। তোমাদের স্কুলে ব্যায়াম ট্যায়াম শেখায়? শেখায়, ওইগুলো করবে। আর যদি না জান করে থাকে, স্কুলে যদি না হয়, দেখো আমাদের যতগুলো জয়েন্ট আছে ঘোরাবে। আমি যে করো না সে বলতেও পারি না, আমি এখনো ব্যায়াম করি, প্রতিদিন করি। সেই জন্য এখন বলতে পারি যে তোমরা করলেও তোমাদের হবে। হ্যাঁ, কি করবে? যতগুলো জয়েন্ট আছে, ঘাড় আছে, হ্যাঁ, চোখ আছে, হাত আছে, হ্যাঁ, কোমর আছে, হাঁটু আছে, তারপর পা আছে, এই যতগুলো জয়েন্ট আছে একটু করে গোল গোল করে ঘোরাবে। হ্যাঁ, একটু দৌড়ানোর মতো ঘরের মধ্যেই করতে পারো। করলে দেখবে শরীরের জয়েন্টগুলো তখন খুলে যাবে, তখন ব্যাস ঘুমটুমো কেটে যাবে, তখন আর কাজগুলো সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে? বলে হ্যাঁ, আপনি ব্যায়াম করে দেখে বোঝা যাচ্ছে না, এখন চাদর টাদর গায়ে দিয়ে বসে আছেন, এত গরম লাগছে। হ্যাঁ, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, এই রথের সামনে বসে থাকি তো, এই রথ নিয়ে যাচ্ছি। আর ওই লাটাগুড়ি ফরেস্টের ভেতর দিয়ে এই রথ নিয়ে দুমদাম করে যাচ্ছিল ছুটে, এত হাওয়া লেগেছে, তখন কিচ্ছু ছিল না গায়ে। এখন আরো 20 তারিখ পর্যন্ত এই রথ নিয়ে যেতে হবে, এখন একটু সেই জন্য প্রোটেকশনে রাখছি, গরম জল খাই। গেল হৃদয়। এবার হৃদয়ের বিকাশের জন্য কি করা উচিত? হৃদয়ের বিকাশের জন্য সকলের কল্যাণ প্রার্থনা করা উচিত। হ্যাঁ, আর কি করা উচিত? এটা তো গেল কল্যাণ প্রার্থনাটা হচ্ছে এক্সারসাইজ। পুষ্টি কি? পুষ্টি হচ্ছে ভাবটা, আর ব্যায়াম করাটা হচ্ছে কি? বিয়ে করা। কাছাকাছি যার থাকবে, মায়ের জন্য কাজ করলে, বাবার জন্য কাজ করলে, বাড়ির জন্য কাজ করলে, অন্যের জন্য একটু করবে। ঠিক আছে? যার যেমন সামর্থ্য বা যেখানে যেখানে সুযোগ সেটা করবে। কাউকে কষ্ট দেবে না, মনে প্রাণে। ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট এইভাবে হবে। ঠিক আছে? আচ্ছা, মন মন কেমন বলেছিলাম? কার সঙ্গে উদাহরণ দিয়েছিলাম? হাত তুলবে, কেউ বলবে না কিন্তু। কারা কারা মনে আছে? কার সঙ্গে উদাহরণ দিয়েছিলাম? মন কেমন শান্ত, কে কে জানো? হাত তোলা দেখি। কার সঙ্গে উদাহরণ দিয়েছিলাম? ভুলে গেছো? এদিকে কার সঙ্গে উদাহরণ দিয়েছিলাম? বান্দর। আচ্ছা, বান্দরকে প্রথম কি করেছিল? মদ খাইয়েছিল। কে বলেছো? দেখি হাত তুলে দেখি, কে কে বললে? মদটা কিসের প্রতীক? হাত তুলবে, কে বলতে পারবে? প্রাইজ দেবে। কোন প্রাইজ দেবে? আসামিস বই একটা দেবে, বই একটা পাবে। মদটা কিসের প্রতীক? হাত তোলো দেখি, তোলো তোলো। কেউ জানো না? হায় রে, আমার তো তাহলে বোকাপ করে এসব কথা বলাটাই বৃথা হয়ে গেল। কি কি বলো? কিসের প্রতি? বিষয়টা কিসের প্রতি? মদটা খাওয়ানো? হ্যাঁ, কে বলতে পারো? হাত তোলো। বলেই ফেলাম উত্তরটা, তাও বুঝতে পারি। হ্যাঁ, বিষ। কি বলো? বিষয়। বলেই ফেললাম, তাও ধরতে পারছি না। মদ রূপ, মদ বিএসসি থার্ড ইয়ার। ঠিক আছে, এই দিদির মতো হবে তোমরা? হ্যাঁ, কি সুন্দর কথা বলে, তাই না? হবে, চেষ্টা করো। মাকে দেখো, মা শারদা অনুসরণ করে মায়ের। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়টা কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল? দ্বিতীয় কি করেছিল বলো তো? দ্বিতীয়টা
বিছে কামড়েছিল, তাই তো? তুমি বললে কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। কি মিডিয়াম তোমার? আসামি। বাস, তুমি একটা প্রাইজ পাবে। আচ্ছা, এই যে বিছে কামড়ানোটা কিসের সঙ্গে উদাহরণ দিয়েছিলাম? কি? ঈর্ষা, তাই তো? কেউ মনে রাখতে পারে না। তৃতীয় কি করেছিল বলো তো? হাত তুলবে। ভূত চলছিল। আচ্ছা, বাহ। আর কারণ মনে ছিল? তোমার কোন ক্লাস? এইচএস ফার্স্ট ইয়ার। এসো এসো। কি মিডিয়াম তোমার? আসামি। স্বামীজি একটা বই। আসামি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, বাহ। তাহলে ভূত চেপেছিল। ভূতটা কিসের প্রতীক? ভূতটা কিসের প্রতীক বলছিলাম? জোরে বলো তো অবসান প্রাইসটা বাবা। আস্তে কেন বলো, জোরে বলো। কি? হাত তুলো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি কি বলো? চিন্তা। ভূত কে বলতে পারবে? কে বলতে পারবে? আচ্ছা বলো, তুমি বলো। অহংকার নামক ভূত। ওকে প্রাইজ দেবো না, ওকে বলে ওই পুরো নিয়ে পালিয়ে। হ্যাঁ, তাহলে কি হলো? কি চেপেছিল? কি নাম? অহংকার নামক ভূত, তাই তো? কি শুনছো তোমরা? এই দু একটা কথাই তো বললাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যাওয়ার সময় সবাই একটা করে ফটো নিয়ে যাবে। এই ফটো তোমাদেরকে সবাইকে দেবো। হ্যাঁ, স্বামীজির একটা ফটো আর ঠাকুমা স্বামীর একটা ফটো। ঠিক আছে, আর কারোর দরকার হলে আমরা এই আশ্রমেই দিয়ে যাবো। তোমরা যাদের পাবে না এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা, এবার বলো তো, মানে ইয়ে করবে না, মানে কেউ মুখে বলবে না, হাত তুলবে সবাই, দেখবো কারা জানা। এটা কার ছবি? আমি বলতে বলেছি। এদিকে এসো, এদিকে এসো। তোমার নাম কি? ঋত্বিকা। কোন ক্লাসে পড়ো? 2-তে পড়ো। তাহলে দেখি কোন মিডিয়াম তোমার? এই কোন মিডিয়ামে পড়ে? বাংলা না আসামি? আসামি। একে গো, একে নিবেদিতা। বাহ, না পড়বে কিন্তু। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? না থাকলে আমরা এখানে শেষ করবো। বই নিয়ে এসে তখন দেবো। কি শেষ করতে পারি তো? আচ্ছা, স্বামীজি হাত তুলবে কিন্তু, উত্তর দেবে নাকি? স্বামীজির বাবার নাম কি ছিল? একটা হাত। বিশ্বনাথ দত্ত। থ্যাংক ইউ। এসো। কোন ক্লাস তোমার? কি আসামি? এটা দেখো, খুলে ভালো জিনিস আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো দিচ্ছি, চেষ্টা করবো উত্তর দেওয়ার। এই কাগজগুলো দিন। কেউ উঠে আসো। এই তুমি উঠে আসো, যাও। ওকে ওকে, যাও। কার প্রশ্ন আছে? তুমি আসো না। কারো প্রশ্ন থাকলে কাগজগুলো দাও। কাগজগুলো দিদির কাছ থেকে নিয়ে নাও, নিয়ে লিখে দাও, তারপর দিচ্ছি। আচ্ছা, কার কোনো কোশ্চেন থাকলে এই যে ছবিটা দেখছো, কেউ বলবে না কিন্তু, হাত তুলবে। এই ছবিটা যা তার জন্ম কবে? হ্যাঁ, এই ছবিটা যা তার জন্ম কবে? কে বলতে হবে? হাত তুলো। কি? আচ্ছা ঠিক আছে, এই ছবিটা কার? হাত তুলো। কে কে বলতে হবে? এই ছবিটা কার ছবি? তোমরা জানো না? রামকৃষ্ণ। আমি বলতে বলেছি, হাত তুলতে বলেছি। কার ছবি এটা? তোমরা জানতো না? তাহলে হাত তুলছো না কেন? হাই হরি, কি যে করি। ঠিক আছে, তোমায় এসো। এবার ইংলিশ বলি।
তুমি ইংলিশ মিডিয়ামে? হ্যাঁ ঠিক আছে, কি নাম তোমার? তনুশ্রী সরকার তনুশ্রী। কোন ক্লাস তোমার? 9 9। আচ্ছা, বাহ, তুমি ভালো বলেছো। চিকাগো। আচ্ছা, স্বামীজি চিকাগোতে গিয়েছিলেন তাই না? বক্তৃতা দিয়েছিলেন। কবে গিয়েছিলেন? কবে গিয়েছিলেন? স্বামীজির জন্ম কবে বলো তো? হ্যাঁ, 1863, 1863, তাই তো? 1863, 63 বলো সবাই, 63 কথায় কথায় হয় 6-3, 6-3, 6-3, তাই তো? 6-3 কে উল্টে দাও, কি হয়? 36, 1836। কার জন্ম? ঠাকুরের জন্ম। মনে থাকবে তো? 1836-এ ঠাকুরের জন্ম, মায়ের জন্ম 1853, স্বামীজির জন্ম 1863। ব্যাস, এটা মনে থাকবে, আর কোনোদিন ভুলবে? কখনো ভুলবে না। ঠাকুরের কাছে এই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, একে পরমহংসদেব বলা হয়, যুগাচার্য বলা হয়, যুগগুরু, যুগপুরুষ ঠাকুরকে বলা হয়। আর যুগাচার্য স্বামী বিবেকানন্দ, যুগনায়ক স্বামী বিবেকানন্দ। এই জন্ম শুনলে। আর চিকাগোতে গিয়েছিলেন কবে? 1893 খ্রিস্টাব্দে। ঠাকুরের জন্ম 1836। ঠাকুর জন্মেছিলেন দক্ষিণেশ্বরে। দু একটা জিনিস যেটা তোমাদের দরকার পড়ে সেটা আমি বলছি, একটু মনে রাখো। দক্ষিণেশ্বরে। তারপরে কি করলেন? 1836-এর পরে উনি ছোটবেলা থেকেই লাহাদের পাঠশালায় পড়াশোনা করতেন। কোথায়? পড়াশোনায় ওনার মন ছিল না, সেই জন্য তার দাদা রামলাল কলকাতায় নিয়ে আসলেন। দাদা ব্রাহ্মণ ছিলেন, উনিও তো সেই অর্থে ব্রাহ্মণ ছিলেন। তো দাদা কি করতেন? বাড়িতে বাড়িতে পুজো করতেন। আর বাড়ি তো খুব গরিব ছিল। তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একসময় কিন্তু বড় লোক ছিলেন, কিন্তু অবস্থা দেখে এক জমিদার উনাকে কি করেন? দেরোগ্রামে বাড়ি ছিল, ওনার সব সম্পত্তি নিয়ে নেন। তখন উনি ওনার বাড়িতে রঘুবীরের পুজো হতো। রঘুবীর মানে রামচন্দ্র। রামচন্দ্রকে মাথায় নিয়ে গ্রাম ছেড়ে চলে আসে। ওই জমিদার দেরোগ্রাম থেকে ওনাকে বের করে দেন। উনি এসে কামারপুকুরে সুখলাল গোস্বামী ওনার বন্ধু ছিল, তার কাছে গিয়ে 10 ছটাক জমি দেন। জমি দিতে মাটি দিয়েছিল। তখন সেখানে উনি ঘর করে থাকেন আর চাষবাস করেন, থাকতেন। কিন্তু গরিব ছিলেন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বক্স দিছিস? হ্যাঁ, একটা হলো। হ্যালো হ্যালো হ্যালো। আমার গলাও তো প্রথমে শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরো কম করুন, ও শোনা যাবে। হ্যাঁ, তখন সুখলাল গোস্বামী কি করলেন? ওনাকে জমি দিয়েছিলেন। সেই জমিনে উনি চাষবাস করতেন, থাকতেন। এক সময় কি হলো? ঠিক আছে, আর জেনারেটর কোনো সময় চালানো হবে তার। তো কি হলো? ওইখানে থাকতে থাকতে যেহেতু গরিব তারা, তার দাদা কলকাতাতে চাষ করে করতেন, পুজো আর্চনা করতেন। ভাই পড়াশোনা করছে না বলে ওনাকে নিয়ে আসলেন কলকাতাতে। ভাই হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়, ওখানে পড়াশোনা করেন। আর পড়াশোনা করতেন না, কিন্তু দেখে কি করতেন? দক্ষিণ গঙ্গার পাড়ে, যেহেতু ওই গঙ্গার কাছে গিয়ে মূর্তি বানাতেন, ওখানেই রান্না করে খেতেন। আর দাদা এখানে ওখানে পুজো করতে করতে দক্ষিণেশ্বরে রানী রাসমণি একটা মন্দির প্রতিষ্ঠা করছিলেন, কালী মন্দির। সেখানে পুরোহিত পাওয়া যাচ্ছিল না। একটু মন দিয়ে শোনো বাবা, এই যে সেই মন্দিরে পুরোহিত খুঁজতে খুঁজতে তখন কাকে পেলেন? ওই রামলালকে। রামলাল সে পুজো প্রথমে করতে চাইছিলেন না, কিন্তু পরবর্তীকালে করেন। কেন করতে চাইছেন না? ওই মন্দির কার ছিল? রানী রাসমণি। রানী রাসমণি শূদ্রানী ছিলেন। সেই জন্য ওই মন্দিরে পুজো হবে কি হবে না বলে অনেক ব্রাহ্মণরা অনেক কথা বলেছিলেন। কিন্তু রামলাল একটা পদ বলে দিলেন। কি বললেন? যে যদি এই সম্পত্তি কোন ব্রাহ্মণকে দান করে দেওয়া হয়, তাহলে ওই সম্পত্তিটা কার হয়ে যাবে? তখন ওই ব্রাহ্মণদের হয়ে যাবে, তখন মন্দিরে পুজো হতে পারে। তো সেই হিসাবে তিনি একটা ট্রাস্ট করে দান করে দেন এবং তার পরবর্তীকালে ওইখানে পুজো করেন। পুজো করতে করতে যখন
এদিকে তার ভাই অর্থাৎ গদাধর ওই দক্ষিণেশ্বরের মন্দিরে যাতায়াত করতে, কিন্তু কখনো ভালো লাগতো না মন্দিরে, কেননা শুদ্রানীর মন্দির বলে। তখন এতটাই তিনি মানে বড়া ছিলেন। আর ওই গঙ্গার জলে তিনি ভাত রান্না করে খেতেন, ওখানে থাকতেন, মূর্তি বানাতেন। মথুরবাবু বলে ওই জমিদারি দেখাশোনা করেন আলী রাসমণি, ওনার জামাই ছিলেন। ওনার চোখে পড়ে যায়, তখন ওখানে আসেন। তার পরবর্তীকালে ওকে ভালো লেগে যায়, ঠাকুর ওখানে মন্দিরে যান, পুজো করার দায়িত্ব নেন। তার অনেক ইতিহাস আছে। পুজো করতে করতে ওখানে তিনি কালীর পুজো করতে করতে অনেক কালীর দর্শনও পান। পরবর্তীকালে তিনি ভাবেন কালী কি সব, তিনি রামের সাধনা করেছেন, সীতা মায়ের সাধনা করেছেন, যিশুর সাধনা করেছেন, মোহাম্মদের সাধনা করেছেন। সবার সাধনা করে সবার দর্শন পেয়ে দেখলেন যে যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সব এক। সবাইকে তিনি দেখলেন যে সবাই আলাদা আলাদা ভাবে আসলেও সবাই এক জায়গায় যাচ্ছেন। তো এইভাবে তিনি বেদান্ত সাধনাও যেমন করছেন, অন্যান্য সাধনা করে এক পথ করেন। তার পরবর্তীকালে তিনি লোকজনকে এমন খুঁজছিলেন, যুবক ছেলে যারা হচ্ছে তার ভাবনা নিয়ে কাজ করতে পারেন। নরেনকে পেলেন। নরেন একজন তৎকালীন ছেলে। নরেনের জন্ম 1863-তে। এদিকে নরেন কি করছেন, একজন এমন একজনকে খোঁজার চেষ্টা করছেন যিনি কি করতে পারবেন, যিনি আমাকে ঠাকুর আছে কিনা বলে দিতে পারবেন। চারিদিকে অনেকের কাছে জিজ্ঞাসা করেছেন, কেউ উত্তর দিতে পারেন দেখেছেন বলে। তো শেষে ঠাকুরের সন্ধান পান, ঠাকুরের কাছে যান। সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে প্রথম দেখা হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। দেখা হতেই তিনি গান করেছিলেন। গানের আসলে মন চলো নিজে নিকেতন। ঠাকুরকে প্রথম এই গানটা শুনিয়েছিলেন। কি গানটা শুনিয়েছিলেন? মন চলো নিজে নিকেতন। হ্যাঁ, তারপরে কি হয়, তার 2 বছর পরে 1881 খ্রিস্টাব্দে ঠাকুরের কাছে আসেন। কিন্তু আসলেও তার ভালো লাগতো না। আর প্রথম তিনি যেদিকে আসলেন একটা কাণ্ড করেছিলেন। স্বামীজিকে নিয়ে গিয়ে গঙ্গার পোস্টার দিকে একটা দরজার কাছে দাঁড়িয়ে দালানে অনেক বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন, কিন্তু একাকে আলাদা করে নিয়ে গিয়ে কি করছে জানো, হাত জোড়ো করে স্বামীজির কাছে বলছেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের অশেষ দুঃখ দেখে এই শরীর ধারণ করিয়া আসিয়াছ। নরেন 18 বছরের একটা ছেলে, জন্ম 63-তে, 81 হলে কত বছর বয়স হবে? 18 বছর। 18 বছরের একটা যুবক ছেলে যে একজন গুরু, 1881 খ্রিস্টাব্দে 36-এ জন্ম ঠাকুরের। ঠাকুরের বয়স তখন কত? 46। হ্যাঁ, এইরকম একজন বয়স লোক একটা যুবকের কাছে হাত জড়িয়েছে। ঠাকুরকে তখন কারা মানছে বলতো? কেশবচন্দ্র সেন, গিরিশচন্দ্র ঘোষ, যারা বিখ্যাত বিখ্যাত তখন কলকাতার লোকজন, তারা মানে গণে, তারা আসেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। সেই একজন ঠাকুরের স্বামীজির কাছে হাত জড়িয়ে বলছে, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের অশেষ দুঃখ দেখে এই নরেন কি ভাবছে, খুব ভালো। নরেন বলছে গেছে, খুব মাথাটা খারাপ হয়ে গেছে। আমি কোথায় বিশ্বনাথ দত্তের ছেলে, কলকাতা সিমলা বললিতে থাকি, আমাকে বলে আমি ওখান থেকে এসেছি, এই যে ব্যাস। সেই জন্য বলে কোথায় একটা এসে পড়লাম। কিন্তু দেখলেন অবাক করার না, এবং মিষ্টি মিষ্টি নিয়ে এসে খাওয়ালেন ওখানে খাওয়ান। কারণ ভেতরে গিয়ে দেখলেন নর্মাল ব্যবহার। এই কথা দেখে তিনি আবার আসতেও বললেন, আবার পরেও গেলেন। সেটা কিন্তু 81 নয়, আবার 82-তে যান। তারপর যেতে যেতে দেখলেন যে যা কথাগুলো বলে ভুল নয়। এদিকে স্বামীজি দর্শন নিয়ে পড়াশোনা করতেন, করতে করতে তো বেশ অনেক দূরে গেলেন। পরে দেখলেন পড়াশোনা করার পরে যে এই এর সত্যটাকে আমরা জানতে হবে। সেই জন্য ঠাকুরের কাছে বারবার বলতেন, আমাকে দেখিয়ে দিন যে তিনি আছেন। বারবার বলছেন, তোমার মা তো মাটির মূর্তি, পাথরের মূর্তি, ওখানে গঙ্গা মাই কি যায়, জয় কামাখ্যা মাই কি যায়। আমরা তোমাদের জন্য কি বই এনেছি, স্কুলের জন্য আমরা একটা সেট দিয়ে দেবো, আশ্রমের জন্য একটা সেট দিয়ে দেবো, লাইব্রেরিতে রাখবো। এছাড়াও তোমাদেরকে আমরা কিছু বই দেবো। আচ্ছা, ইংলিশ মিডিয়ামে কারা আছে তো হাত তুলে দেখি। একজন, ঠিক আছে। আচ্ছা, বাংলা মিডিয়ামে কারা আছে কি হাত তুলো। বাংলা মিডিয়াম কেউ নেই। আসামিজ মিডিয়াম, আসামিজ মিডিয়াম, আচ্ছা ঠিক আছে। আসামিজেরও বই আছে, সব রকম বই আছে। হিন্দি মিডিয়াম, আচ্ছা হিন্দি বা ইংলিশ পড়তে পারো, লিখতে পারো, কে কে আছে হাত তুলো। ইংলিশ ঠিক আছে, কিছু কিছু কথা
আচ্ছা ঠিক আছে, তোমাদের স্কুলে পাঠিয়ে দিচ্ছি। স্যার কে আছেন? এই যে স্কুলে স্যার বা দিদিমণি কে আছেন? একটা স্কুল থেকে এসেছে না আলাদা আলাদা স্কুল? একটা স্কুল থেকে। স্কুলে অ্যাকসেপ্ট দিল। আচ্ছা দিদি আসলে ওনার মধ্যে কি ড্রেসটা কোথায় কিভাবে যাবে একটু বলুন। আচ্ছা ফটোটা এখন হাতে দিন, দিদির ফটোগুলো হাতে দিন। ভালো গান সময়টা বুঝতে পারছি না। আগেই লাইনটা ভেঙে দেয়। বললাম যে দেরি হবে দাদা। তোমালোকৰ কিবা সুধিব থাকিলে আশ্ৰম মাতা যাত্ৰাটো সুবিধা এবারে আমাদের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে শ্রী সারদা আশ্রমের অবৈতনিক ছাত্রীদের দ্বারা পরিবেশিত হবে সমাপ্তি সঙ্গীত। তবে আপনাদের অনুরোধ করছি আপনারা ওই সঙ্গীতটা সুন্দর করে পরিবেশন করুন, কারণ এই বালিকারা অনেক কষ্ট করে শিখেছে। কাজে ওদের আনন্দবর্ধন তথা নিজেদের আনন্দবর্ধনের জন্য আপনারা ওদের এই গানটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ধন্যবাদ। তোমারে করি প্রণাম, দীপকান্তি মুক্ত চিত্ত নির্ভীক নিষ্কাম, বীর সন্ন্যাসী বিবেকানন্দ তোমারে করি প্রণাম। ভারত গগনে তুমি এসেছিলে মুক্তির ধ্রুব তারা, তোমারে হেরিয়া পথ খুঁজে পাই নর নারী পথহারা। 40 কোটি ভারতবাসীর অন্তরে তব ধাম, বীর সন্ন্যাসী বিবেকানন্দ তোমারে করি প্রণাম। দীপকান্তি মুক্ত চিত্ত নির্ভীক নিষ্কাম, বীর সন্ন্যাসী বিবেকানন্দ তোমারে করি প্রণাম। তোমার সারথি শ্রীরামকৃষ্ণ সাধনার পথে নব, তুমি অর্জুন সেই নারায়ণ পেয়েছিলে সখী তব। তোমার সারথি শ্রীরামকৃষ্ণ সাধনার পথে নব, তুমি অর্জুন সেই নারায়ণ পেয়েছিলে
তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। এই বঙ্গের একটি ছেলে নরেন্দ্রনাথ নাম, আমি তুমি সবাই কিন্তু একই মাটির দার। এই বঙ্গের একটি ছেলে নরেন্দ্রনাথ নাম, আমি তুমি সবাই কিন্তু একই মাটির দার। সেই নরেন্দ্র সুস্থজয়ী, সেই নরেন্দ্র সর্বজয়ী, সেই নরেন্দ্র বিবেকানন্দ তাই তো পূজা পায়। এই বঙ্গের একটি ছেলে নরেন্দ্রনাথ নাম, আমি তুমি সবাই কিন্তু একই মাটির দার। এই ভারতের দামাল ছেলে নরেন্দ্রনাথ নাম, আমরাও তো হতে পারি তেমন একটি প্রাণ। সেই নরেন্দ্র সর্বদেগী, দুঃখী জনের দুঃখ ভাগী, সেই নরেন্দ্র বিবেকানন্দ তাই তো করি গান। এই বঙ্গের একটি ছেলে নরেন্দ্রনাথ নাম, আমি তুমি সবাই কিন্তু একই মাটির দান। সেই নরেন্দ্র বিশ্বজয়ী, সেই নরেন্দ্র দুঃখভাগী, সেই নরেন্দ্র বিবেকানন্দ তাই তো করি গান। এই বঙ্গের একটি ছেলে নরেন্দ্রনাথ নাম, আমি তুমি সবাই কিন্তু একই মাটির দান। আমি তুমি সবাই কিন্তু একই মাটির দান। আমি তুমি সবাই কিন্তু একই মাটির দান। উপভোগ করেছেন তার জন্য সারদা আশ্রমের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা ব্যবস্থাপনায় ছিলেন, স্টেজ যারা তৈরি করেছেন, যারা মাইক যারা যুক্ত করেছেন, যারা ক্যামেরা ভিডিও করেছেন, যারা সেবামূলক কাজে চা, কফি ইত্যাদি বিতরণ করেছেন, যারা এই অনুষ্ঠানকে সুচারুরূপে পরিচালিত করবার জন্য একনিষ্ঠভাবে আপনারা সহায়তা করেছেন, এই শ্রী সারদা আশ্রমের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য সশ্রদ্ধ প্রণাম।